দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আম আঁটির ভেঁপু, সেই আম আঁটির ভেঁপুর পঞ্চম অধ্যায়, আজ নেবু পাতায় করম চা, সেটি নিয়ে আলোচনা করব। আমরা প্রথম থেকে আলোচনা শুরু করেছিলাম। এটির টোটাল প্রায় 15-16টা চ্যাপ্টার আছে। সেই 15-16টা চ্যাপ্টার নিয়েই আমরা আলোচনা করব। আজ পঞ্চম অধ্যায়, নেবু পাতায় করম চা। চলো তাহলে শুরু করি। বিকেলবেলা হঠাৎ করে ঝড়, মানে কালবৈশাখী ঝড় উঠে আসলো। অনেকক্ষণ ধরে কালবৈশাখী ঝড়টি সিগন্যাল দিচ্ছিল, মানে সিগন্যাল বলাটা ভুল হবে, মানে অনেকক্ষণ ধরে কালবৈশাখী ঝড় আসার সম্ভাবনা ছিল, কিন্তু হঠাৎ করে কালবৈশাখী ঝড়টি আচমকা চলে আসে। অপুদের বাড়ির সামনে বাঁশঝাড় যেটি ছিল, যেটি পাঁচিলের উপর হেলান দেওয়া ছিল, কালবৈশাখী ঝড়ে সেগুলি উল্টে অন্যদিকে চলে যাওয়ায় অপুদের বাড়ির সামনেটা ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। এছাড়াও কালবৈশাখী ঝড়ে ধুলোবালি, পাতা, বাঁশ পাতা ইত্যাদি বিভিন্ন ধরনের নোংরা জিনিসপত্র এসে পড়তে থাকে। কালবৈশাখী ঝড় মানে বুঝতেই পেরেছো, দুর্গার আনন্দ। দুর্গা দৌড়ে আম কুড়াতে বেরোয় যায় এবং অপুও তার পিছন পিছন আম কুড়ানোর জন্য দৌড়ে পালায়। দুর্গা বলতে থাকে, চল অপু, তাড়াতাড়ি চল, তুই সিঁদুর কৌটা গাছের তলায় যা আর আমি অন্য গাছের তলায় যাই, তাহলে আমরা বেশি করে আম কুড়োতে পারবো। দেখো, কালবৈশাখী ঝড়ে চারিদিকটা ধুলায় ভরে গিয়েছিল, আর গাছগাছালির যে পাতাগুলো সেগুলি নুয়ে পড়াতে প্রত্যেকটি গাছকে যেন ন্যাড়ার মতো লাগছিল, মানে গাছগুলিতে হয়তো কোনো পাতা নেই এমন মনে হচ্ছিল। আর এই সময় দুর্গা অপু বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায় আম কুড়াতে। অপু থাকে সোনামুখী তলায়, না সরি, সিঁদুর কৌটা তলায়, আর দুর্গা চলে আসে সোনামুখী তলায়। কুকসিমা গাছের যে শুয়াগুলা ছিল না, দেখবে সাদা সাদা উড়ে বেড়ায় বাতাসে, সেই সাদা সাদা তুলোর মতো কুকসিমা গাছের যে শুয়োগুলো, সেগুলি বাতাসে চারিদিকে ভরে গেল। এছাড়াও ঝড়ের শব্দে যেন কান পাতা যায় না, এত আওয়াজ। যাই হোক, অপু এবং দুর্গা মিলে আম গাছের তলায় গিয়ে পৌঁছলো। অপু তো আম গাছের তলায় গিয়ে চিৎকার করতে থাকে, এত আনন্দ তার, এখানে আম, ওখানে আম, সেখানে আম, বিভিন্ন জায়গায় আম পড়ে রয়েছে সেটি দেখে। অপু বারবার চিৎকার করতে থাকলো। মানে আরেকটি জিনিস বলে রাখি, অপুর চিৎকারটাই আসলে সে আম সেভাবে কুড়াতে পারেনি, মানে দুর্গাই যা কুড়ানোর কুড়িয়েছে, অপু কিন্তু খালি ছোটাছুটি করে বেড়াচ্ছে, সে কিন্তু বেশি আম কুড়োয়নি। ঝড় আরো বেগে বয়ে চললো, মানে আরো প্রচন্ড বেগে ঝড় বয়ে চললো। এখন কোথায় আম পড়ছে সেটি শোনাই যাচ্ছে না, মানে সেই যে শব্দ, আম পড়ার যে শব্দ, সেই শব্দটা আর অনুধাবন করা যাচ্ছে না, এত জোরে হাওয়া হচ্ছে। দুর্গা যেহেতু এগুলো ব্যাপারে একটু এক্সপার্ট ছিল, দুর্গা 8-9টা আম কুড়িয়ে ফেললো, আর অপু এত চিৎকার চেঁচামেচি করেও মাত্র 2টা আম সে কুড়োতে পারলো। ওই 2টো আম পেয়েই অপুর যে কি আনন্দ তা বলে বোঝানো যাবে না। মানে সে 2টো আম পেয়েছে, মানে সে, তার মনে হচ্ছে সে বিশাল বড় যুদ্ধ জয় করে ফেলেছে। তারপর দিদিকে বলছে, দেখ দিদি দেখ, আমি আম কুড়িয়েছি। যখন অপু এবং দুর্গা আম কুড়োচ্ছিল, এমন সময় হই হই রই রই করে ভুবন মুখার্জির বাড়ির সব ছেলেপেলের দল আম কুড়াতে চলে আসে। আর যেহেতু ওদেরই ছিল গাছটা, সতু চেঁচিয়ে বলে, দেখ দেখ দেখ, অপু এবং দুর্গা আমাদের আগেই আম কুড়োতে চলে এসেছে। দল এসে যখন সোনামুখী তলায় পৌঁছলো, তখন সতু তাদের ধমক দিয়ে বলল, কেন এসেছো আমাদের গাছের আম কুড়াতে? তোমাদের সেদিন নিষেধ করা হয়েছিল না যে আমাদের গাছে আম কুড়াতে আসবে না? দেখি কতগুলি আম তুমি কুড়িয়েছো, এই বলে দেখতে যায়। এবং তখন সোনামুখী তলায় তাদের আর থাকতে দিতে চায় না সতু, বলে, তোমরা যদি এখানে আর আম কুড়াও তাহলে আমি বাড়িতে গিয়ে বলে দিব যে তোমরা আবার কুড়াতে এসেছো। রানু
একটু সংবেদনশীলভাবে সতুকে বলল, কেন তাড়িয়ে দিচ্ছ সতু? ওরাও কুড়ুক, আমরাও কুড়াই, দুজনেই থাকি, সবাই মিলে আনন্দ হবে। কিন্তু সতু তার কথা শুনল না, কারণ সতু জানে দুর্গা যদি এখানে থাকে তাহলে তারা আর একটিও আম পাবে না। তাই সতু দুর্গাকে আর এখানে থাকতে দেবে না কিছুতেই। তাই দুর্গাকে জোর করে তারা এখান থেকে তাড়িয়ে দেয়। অন্য সময় হলে দুর্গা হয়তো কথা কাটাকাটি বা মারামারি বা কিছু একটা গন্ডগোলের মতো করত, কিন্তু সেদিনের মার খাওয়াটা দুর্গার মনে আছে। আর তার মা তাকে ধমক দিয়েছিল, শাসন করেছিল, সেটিও দুর্গার মনে আছে। তাই দুর্গা বেশি কথা না বলে তার ভাইকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। দুর্গা অপুকে আশ্বাস দেয়, চল ভাই, আমরা অন্যত্র চলে যাব, অন্যত্র গিয়ে আমরা এর থেকেও বড় বড় আরো আম আমরা আজ কুড়বো। অপু অত শত তো বোঝেনি, সে দিদির সাথে ওখান থেকে বের হয়ে গেল। অপু তখন দিদিকে জিজ্ঞাসা করলো, দিদি, কোথায় বড় বড় আম আছে রে? পটুদের সলতে খাগি তলায়? আসলে দুর্গাও অত শত ভেবে তো বলেইনি কথাটা। দুর্গা তখন জেদের বসে বলে দিয়েছিল যে চল বড় বড় আম কুড়াবো। এখন দুর্গা অনেক চিন্তা করে ভেবে বলল, চল তো গড়ের মাঠের ওদিকে, ওদিকে অনেক বড় বড় আম গাছ রয়েছে, আমরা সেখানে যাই, গিয়ে আম কুড়াবো। গড়ের পুকুরের ধারে যে আম গাছগুলি রয়েছে সেটি দুর্গাদের বাড়ি থেকে অনেক দূর, মানে ধরে নাও 15 মিনিট তাদের হাঁটতে হবে বাড়ি থেকে। যাই হোক, তারা বৃষ্টিতে অনবরত ভিজে সেই গড়ের পুকুরের ধারে আম কুড়োতে গেল। অনেক কালের সেখানে আম, কাঁঠাল গাছ ইত্যাদি রয়েছে, বড় বড় গাছ এক কথায়। সেখানে বাগানটা এতটাই দুর্ভেদ্য, খুব জঙ্গলে পরিপূর্ণ। সেখানে সচরাচর কেউ আম কুড়োতে যায় না, ভয়েই যায় না। একে তো অনেক দূর, তারপর জঙ্গলটা ভীষণ গভীর। তাছাড়াও বাগানের মধ্যে গুলঞ্চ লতা বড় বড় আকারের এক গাছ থেকে অন্য গাছে জড়িয়ে আছে, ওগুলোতে তো কাঁটা সবাই জানে। আর তাছাড়াও কালবৈশাখীতে চারিদিকে মেঘ অন্ধকার করে রেখেছিল, যার ফলে ওই ঘন অরণ্যের মধ্যে তারা তেমন কিছু দেখতেও পাচ্ছিল না, মানে অন্ধকার হয়ে গিয়েছিল। তবুও তারা সেই জঙ্গলের মধ্যে কুড়োতে গিয়ে 8-10টা আম পেল। হঠাৎ জোরে বৃষ্টি নামলো, মানে এতক্ষণ কালবৈশাখীর সাথে খুব সামান্য বৃষ্টির মতো ওয়েদার ছিল, এখন জোরে বৃষ্টি নামলো। দুর্গা অপুকে বলল, অপু, জোরে বৃষ্টি নামছে ভাই। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে ঝড়টা যেন একটু নরম হলো এবং ভিজে মাটির একটা সোদা গন্ধ চারিদিকে বের হয়ে গেল এবং গাছের ডালে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ায় সেগুলি নিচে পড়তে শুরু করলো। দুর্গা তখন অপুকে বলল, চল আমরা একটা গাছের নিচে দাঁড়াই, এখানে বৃষ্টি আসবে না। কিন্তু এমন মুষলধারে বৃষ্টি নামলো যে গাছের পাতা ভেদ করে সেই বৃষ্টি যেন নিচে পড়তে শুরু করলো এবং দুর্গা অপু যতই চেষ্টা করুক বাঁচার, বৃষ্টি কিন্তু তাদের রক্ষা দিল না। ঝড় একটু কমেছিল ঠিকই, কিন্তু বৃষ্টি বাড়ার সাথে সাথে ঝড় আবার বাড়লো এবং অপু দুর্গা যেখানে দাঁড়িয়েছিল সেখানে পূবের বাতাসে বৃষ্টিটা গিয়ে তাদের ভিজিয়ে দিল। অপু সাধারণত এত দূর আসার তার অভিজ্ঞতা নেই, আর তার মধ্যে ঝড় বৃষ্টির দিন, সে বাড়ি থেকে এত দূর চলে আসায় তার ভীষণ ভয় করছিল। সে দিদিকে বলল, দিদি, বৃষ্টি চলে এলো রে, এখন আমরা বাড়ি কিভাবে ফিরবো? দুর্গা তখন শাড়ির আঁচলটি দিয়ে তার ভাইকে ঢেকে নিল, ঢেকে নিয়ে বলল, ভয় করিস না, বৃষ্টি একটু পরেই থেমে যাবে, আমরা আবার বাড়ি ফিরে যাব। তবে দুর্গা এটিও বলল, বৃষ্টি এলো তো ওই সোনামুখী তলায় দেখবি এখন আর কেউ নেই, আমরা যাওয়ার সময় আবার আম কুড়িয়ে নেবো সেখান থেকে। তখন দুজনে মিলে চেঁচিয়ে
কবিতা আবৃত্তি করতে থাকলো। নেবু পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। তারা যখন এই ধরনের কবিতা আবৃত্তি করছিল, মানে বৃষ্টি থামার কবিতা, হঠাৎ কর কর করে একটি বাজ যেন ওই পার থেকে এই পারে চিরে দিয়ে চলে গেল আকাশটাকে। অপু তো ভয় পেয়ে গেল। দুর্গা তখন তাকে জড়িয়ে ধরলো। দুর্গা তাকে বলল, ভয় কি রে, রাম রাম বল, রাম 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 রাম, বৃষ্টি থেমে যাবে। আরো তারা কবিতা বলতে থাকলো, নেবু পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা, ইত্যাদি বলে তারা নিজেকে সাহস দিতে থাকলো। অপু তো ভয়ে গুটি সুটি মেরে দুর্গার আঁচলের তলায় চোখ বন্ধ করে রয়ে গেল। আর এদিকে ঝড় হচ্ছিল তো, বন ধুধুলের গাছগুলিতে যে বন ধুধুল ছিল সেগুলি হাওয়ায় নড়ছিল। প্রচন্ড শীতে অপুর শরীর ঠক ঠক করে কাঁপছিল। তার সমস্ত শরীর ভেজা ছিল তো, তাই শীতে শরীর কাঁপছিল। দুর্গা তখন তাকে আরো কাছে টেনে জড়িয়ে ধরে দুজন নেবু পাতায় করম চা কবিতা বলতে থাকে। এদিকে সন্ধ্যা হবার উপক্রম হয়ে এসেছে। সর্বজয়া বাড়ির গেটের সামনে দুজন বালক বালিকার প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। তার বাড়ির গেটের সামনে জল জমে থই থই অবস্থা। সেই সময় রাজকৃষ্ণ পালিতের মেয়ে আশালতা সেদিক দিয়ে যাচ্ছিল। সর্বজয়া তাকে জিজ্ঞাসা করলো, তোরা অপু এবং দুর্গাকে দেখেছিস? তখন আশালতা বলল, না খুড়িমা, দেখিনি তো। কোথায় গিয়েছে তারা? এই ব্যাঙ ডাকানি বৃষ্টিতে চারিদিক দেখো থই থই হয়ে গেল জলে। সেই যে ঝড়ের আগে তারা দুজন ঘর থেকে বেরিয়েছে, সন্ধ্যা হতে চলল, এখনো দুজনের কোনো পাত্তা নেই। ভয় করাটাই স্বাভাবিক। সর্বজয়া উদ্বিগ্ন মনে ঘরের ভেতরে প্রবেশ করলো। এমন সময় হঠাৎ দেখতে পেল তারা দুই ভাই বোন বাড়িতে একদম সম্পূর্ণ ভেজা অবস্থায় প্রবেশ করলো। একজনের হাতে নারকেল ছিল এবং আরেকজন নারকেলের বাগলোটা টানতে টানতে বাড়িতে নিয়ে আসলো। সর্বজয়া তাড়াতাড়ি বাচ্চাগুলোর কাছে গিয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলি? বৃষ্টিতে তো ভিজে একদম পান্তা হয়ে গিয়েছিস। ছেলের মাথা মুছতে মুছতে সর্বজয়া জিজ্ঞেস করলো, এতক্ষণ কোথায় ছিলি বাবা? সম্পূর্ণ ভিজে গিয়েছিস। আর দুর্গাকে জিজ্ঞেস করলো, নারকেলের মালইটা কোথায় পেলি, মানে নারকেলটা আর বাংলোটাই বা কোথা থেকে আনলি? অপু তখন ধীরে ধীরে তার মাকে বলে, ওই যে সেজ ঠাকুরানের বাড়ি আছে না, সেজ ঠাকুরানের বাড়ির ঘেরার একদম পাশে নারকেলটি পড়েছিল এবং নারকেলের বাগলোটিও পড়েছিল। সেজ ঠাকুমা যখনই বাড়ির ভিতরে প্রবেশ করলো, আমরা তখনই সেটা নিয়ে চলে এলাম। তাদের দুজনকে নারকেল এবং নারকেলের বাগলো নিতে নিশ্চয়ই দেখে ফেলেছে সেজ ঠাকুরানী। আর এটির একটি ভয় তাদের দুজনের মধ্যে কাজ করছিল। অপু এবং দুর্গা গড়ের পুকুরের ওদিক থেকে আসার সময় সোনামুখী গাছের তলায় গিয়েছিল আম খুঁজতে, কিন্তু গিয়ে দেখে নারকেল এবং বাগলোটা পড়ে আছে। দুর্গার তখন মনে হয় বাগলোটা নিয়ে যাই, মায়ের ঝাঁটা তৈরি হয়ে যাবে। ঝাঁটা মায়ের খুব কষ্ট, মানে ঝাঁটা নিয়ে খুব কষ্ট। এই কথা চিন্তা করেই তারা বাগলো এবং নারকেলটা নিয়ে এসেছে। সেই বড় মাপের নারকেলটা দেখে সর্বজয়া যে খুশি হয়নি তা নয়, কিন্তু মনে মনে একটি ভয় কাজ করছিল। হাজার হোক নারকেলটা সেজ ঠাকুরনদের গাছের। সর্বজয়া বলল, নারকেলটা সেচ তলায় রেখে দিয়ে আয়, আর ওটা রেখে দিয়ে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে ঘরে আয়। খানিকক্ষণ পরে সর্বজয়া জল আনতে ভুবন মুখুজ্জের বাড়ির ওদিকে যায় এবং সে পৌঁছায়ও না তার আগেই শুনতে পায় সেজ ঠাকুরন চিৎকার চেঁচামেচি করে বাড়ি যেন মাথায় তুলে রেখেছেন। সেজ ঠাকুরন গালিগালাজ করে বলছে, বাগান দিতে তো আর টাকা লাগে না, আমরা কষ্ট করে বাগান দেই আর উনারা এসে সেগুলি কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়। ভাবলাম বৃষ্টি থামলো, গিয়ে নারকেলটা নিয়ে আসি। গিয়ে দেখি
নারকেল নিয়ে দৌড়। এই শত্রুদের যেন ভগবান আর বেশি দিন না রাখে, এই নারকেল খাওয়া যেন ঘুচিয়ে যায়। ভর সন্ধ্যাবেলা এই কথা আমি বলে রাখলাম। সর্বজয়া এইসব কথা শুনে ভয়ে কাঠ হয়ে বাইরে দাঁড়িয়ে থাকলেন। তার তখন ছেলে মেয়েদের মুখের সামনে মানে চোখের সামনে ভেসে উঠল। তিনি ভাবতে থাকলেন, যদি এই অলক্ষণে কথা ছেলে মেয়েদের লেগে যায়, বাবা কি লোক, দাঁতে যা বিষ, যদি সেই বিষ তার ছেলে মেয়েদের লেগে যায়। এই কথা ভেবে সে অবাক মানে চিন্তিত হয়ে পড়ল সর্বজয়া। সে অর্থাৎ সর্বজয়া ভয়েই আর মুখুজ্জে বাড়িতে প্রবেশ করলো না। কোন রকম জল নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল। পথে আসতে আসতে ভাবলো, যদি নারকেলটা ফিরিয়ে দেই তাহলেও কি এই গালিগালাজ তার শিশুদের লাগবে? লাগার তো কথা নয়, কারণ আমরা তো জিনিসটা ফিরিয়েই দিলাম। বাড়িতে ফিরেই সর্বজয়া দুর্গাকে আদেশ দিল, যা তাড়াতাড়ি গিয়ে নারকেলটা সতুদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আয়। দুর্গা তো অবাক হয়ে গেল, কিন্তু সর্বজয়া বলল, এক্ষুনি যা। সর্বজয়া বলল, যা, এক্ষুনি গিয়ে দিয়ে আয় বললাম, আর বলবি যে এই যে যাওয়ার সময় কুড়িয়ে পেয়েছিলাম, এই এখন দিয়ে গেলাম। অপুকেও দুর্গা সাথে নিতে চায়, মানে বলল, চল অপু, আমরা দুজন মিলে গিয়ে দিয়ে আসি। ছেলে এবং মেয়েরা দিতে চলে গেলে সর্বজয়া সন্ধ্যা প্রদীপ দিতে গেল এবং গিয়ে তুলসী তলায় মানে মনে মনে চাইলো, দেখো ভগবান, যেন ওদের ওই অভিশাপ আমার ছেলে মেয়েদের না লাগে। দোহাই ঠাকুর, তুমি ওদের দুজনকে রক্ষা করো, তাদের বাঁচিয়ে বর্তিয়ে রেখো। দেখো, এ পর্যন্তই ছিল এই চ্যাপ্টারটি, মানে নেবুর পাতায় করমচা চ্যাপ্টারটি। আমি প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে আজ এইটুকুই, পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমরা খুব শিগগিরই আলোচনা করে দেব।